তো ইন্ডাকশন জেনারেটর সম্পর্কে পড়ব। তো ইন্ডাকশন মোটর এবং জেনারেটর কনস্ট্রাকশনের দিক থেকে কোনো ডিফারেন্স নাই, মানে আসলে দুইটা একই জিনিস। হ্যাঁ, তো ইন্ডাকশন জেনারেটর তাহলে কখন হবে? যখন ইন্ডাকশন মোটরটাকে আমি সিঙ্ক্রোনাস স্পিডের থেকে বেশি স্পিডে রান করাবো, তখনই সেটা জেনারেটর হিসেবে কাজ করবে। আমরা তো জানি যে একটা ইন্ডাকশন মোটরের রোটরের স্পিড সবসময় আমরা ওই স্টেটরের ফ্লাক্সের স্পিড বা সিঙ্ক্রোনাস স্পিডের থেকে কম হয়, একটা স্লিপ থাকে। তো আমি যদি ইন্ডাকশন মোটরের স্পিডটাকে ওই সিঙ্ক্রোনাস স্পিডের থেকে বেশি স্পিডে রান করাইতে পারি, তাহলে এটা জেনারেটর হিসেবে কাজ করবে। তো ইন্ডাকশন জেনারেটরটা আসলে খুবই সিম্পল। হ্যাঁ, কোনো কমপ্লেক্সিটি নাই, মেইনটেনেন্সের কোনো কস্ট নাই। আমাদের নরমাল যে সিঙ্ক্রোনাস জেনারেটর, এই সিঙ্ক্রোনাস জেনারেটর থেকে ইন্ডাকশন জেনারেটর খুবই সিম্পল একটা জিনিস, কারণ এটা আসলে ইন্ডাকশন মোটরের মতোই কনস্ট্রাকশন করা। তো এই জন্য এইখানে আসলে এই ইন্ডাকশন জেনারেটরটা আমরা ইউজ করব ধরো উইন্ড টারবাইন, মিনি হাইড্রো, যেখানে আমাদের মানে মেইন পাওয়ার সোর্সের অল্টারনেটিভ হিসেবে আমরা এটাকে ইউজ করতে পারি। হ্যাঁ, ধরো যে অথবা আইসোলেটেড পাওয়ার সিস্টেম হিসেবে ইন্ডাকশন জেনারেটর ইউজ করা যায়। তো এটা আমরা আস্তে আস্তে দেখবো যে ধরো একটা তোমাদের হাইব্রিড সিস্টেম আছে, যেখানে উইন্ড ফার্মও আছে, যেখানে আমাদের কনভেনশনাল গ্যাস বা কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আছে। তো ওইখানে আমরা এডিশনাল পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য অনেক সময় উইন্ড টারবাইন ইউজ করে থাকি। তো উইন্ড টারবাইন এখানে আমরা সিম্পল ইন্ডাকশন জেনারেটর দিয়ে উইন্ড টারবাইন মানে বিদ্যুৎ উৎপাদন করব আমরা। তো এখন আমরা দেখি যে আসলে কিভাবে তোমার ইন্ডাকশন জেনারেটর মোটরকে জেনারেটরে আমরা কনভার্ট করতে পারবো। তো আমি প্রথমে বলছি যে ইন্ডাকশন মোটরকে আমাদের সিঙ্ক্রোনাস স্পিডের থেকে বেশি স্পিডে রান করাইতে হবে। তাহলে দেখো এখানে একটা পাওয়ার সিস্টেম, এই পাওয়ার সিস্টেম থেকে এখান থেকে পাওয়ার নিচ্ছে এই যে ইন্ডাকশন মোটর। তো এই যে ইন্ডাকশন মোটর এখানে পাওয়ার নিচ্ছে, এখানে ব্রেকার আছে। তো যখন আমার এখান থেকে শুরুতে স্টার্টিং অবস্থায় এটা ইন্ডাকশন মোটরের মতো কাজ করবে, কারণ এটা পাওয়ার নিচ্ছে। এই ইন্ডাকশন মোটরের সাথে একটা টারবাইন লাগানো থাকে। ওকে, হ্যাঁ, এই টারবাইনের সাথে কন্ডেন্সার থাকে। তোমরা তো এগুলা জানো, কন্ডেন্সারের কাজ কি, টারবাইনের কাজ কি। হ্যাঁ, এই টারবাইনটাকে রান করার জন্য আমরা স্টিম দিতে পারি। এখানে আসলে তুমি যে সোর্সটা ব্যবহার করবো ওইটা আসলে স্টিম থাকতে পারে, এখানে হাইড্রো থাকতে পারে, এখানে তোমার উইন্ড থাকতে পারে, যে কোনো দিয়ে আমি এই টারবাইনটাকে রান করাইতে পারি। তো এই টারবাইনটা কাপল করা থাকবে ইন্ডাকশন মোটরের সাথে, ইন্ডাকশন মোটরটা পাওয়ার সিস্টেমে থাকবে, পাওয়ার সিস্টেমের সাথে কানেক্টেড থাকবে। হ্যাঁ, গ্রিডের সাথে কানেক্টেড থাকবে। তো শুরুতে আমাদের কি করতে হবে, এখানে আমাদের এই যে ভালভটা এটা অফ থাকবে। হ্যাঁ, অফ থাকবে। প্রথমে আমার এটা সার্কিট ব্রেকার অন করব, সার্কিট ব্রেকার অন করলে আমার এখান থেকে পাওয়ার নিয়ে এটা ইন্ডাকশন মোটরের মতো কাজ করবে। তখন আমি কি করব, আস্তে আস্তে এই বাল্বটা ওপেন করব। প্রথমে বাল্বটা ক্লোজ থাকবে, এখন আমি আস্তে আস্তে ওপেন করব। ওপেন করলে কি হবে, আস্তে আস্তে স্টিম এদিকে পাস হবে, টারবাইনের দিকে পাস হবে। টারবাইনের স্পিডটাকে আস্তে আস্তে বাড়াইতে থাকবে। তো টারবাইন ঘুরবে, সাথে সাথে এটা টারবাইনটা শ্যাফটের সাথেও লাগানো আছে। তো কি হচ্ছে, আমার এই পাওয়ার সিস্টেম থেকে পাওয়ার নিয়ে ইন্ডাকশন মোটরের রোটরটা ঘুরতেছে, আবার এখান থেকে স্টিমের মাধ্যমে টারবাইনের তোমার টারবাইনটাকে রোটেট করে এই এটাও আবার ইন্ডাকশন মোটর রোটরটাকে স্পিড আপ করতেছে। তাহলে কি হবে, দুইটা মিলে আমার স্পিডটা আস্তে আস্তে বাড়তে থাকবে। তো একটা পর্যায়ে আমার এটার স্পিডটা বাড়তে বাড়তে আমার দুইটা স্পিড সমান হয়ে যাবে, সিনক্রোনাস স্পিড এবং রোটরের স্পিড দুইটা সমান হয়ে যাবে। যখন দুইটা সমান হয়ে যাবে তখন এটা নাইদার মোটর নট জেনারেটর। হ্যাঁ, এটাকে বলা হয় ফ্লোটিং পজিশন। ফ্লোটিং পজিশনে যে আমার কোনো কারেন্ট নিবে না, সে এর কারেন্ট জিরো। তারপরে হবে কি, এখানে প্রথমে কারেন্ট নিচ্ছিল সে, এখন ফ্লোটিং পজিশনে যখন যাবে তখন কোনো কারেন্ট নিবে না, তখন
আমি যখন আবার এটা স্পিড আরো বাড়াইতে থাকবো তখন কি হবে, তখন এই ইন্ডাকশন মোটরের স্পিডটা সিঙ্ক্রোনাস স্পিডের থেকে বেশি হয়ে যাবে। যখন বেশি হয়ে যাবে তখন সে আর পাওয়ার নিবে না, সে পাওয়ার সাপ্লাই দিবে, গ্রিডে পাওয়ার সাপ্লাই দিবে। তো এইভাবে আমরা ইন্ডাকশন মোটরকে জেনারেটর হিসেবে কাজ করে দিতে পারি। এখানে দেখো স্টেপ বাই স্টেপ লেখা আছে যে মোটর শেফট ইজ কাপল টু স্টিম টারবাইন, এই যে স্টিম টারবাইনের সাথে কাপল করা আছে মোটর শেফট। তারপর মোটর স্টার্টেড এট ফুল ভোল্টেজ বাই ক্লোজিং দ্য ব্রেকার, মোটর স্টার্ট করা হয়েছে ব্রেকার ক্লোজ করে আমার মোটর স্টার্ট করা হয়েছে। ইনিশিয়ালি টারবাইন ভালভ ইজ ক্লোজড, প্রথমে টারবাইন ক্লোজ আছে, তারপরে আমি আস্তে আস্তে কি করলাম, এটাকে দিলাম, তখন মোটর ড্রাইভস এট দা লেস স্পিড, ড্রাইভস দা টারবাইন এট লেস দেন সিঙ্ক্রোনাস স্পিড। হ্যাঁ, তো যখন আমাদের এই যে মোটরটা যেহেতু প্রথমে টারবাইনের সাথে লাগানো ছিল, তখন মোটরটা গুলো টারবাইন ঘুরবে। তো প্রথমে যদি আমি এখান থেকে পাওয়ার নিত তখন এই সিঙ্ক্রোনাস স্পিডে থেকে কম স্পিডে রান করাইতো এই টারবাইনটা। এখন আমি স্টিম দিচ্ছি বা উইন্ড দিচ্ছি বা হাইড্রো যেটাই দেই না কেন, এটা আমার কি অ্যাড করবে, আর আস্তে আস্তে কি করবে, টারবাইনটাকে বেশি স্পিডে ঘোরাবে। এই টারবাইনটা আবার মোটরের স্পিডটাকে ঘোরাবে, কারণ যেহেতু দুইটা শেফট মানে একটা আরেকটার সাথে কাপল করা, তো এটা রোটর স্পিড বেশি ঘোরাবে। ঘুরাইলে আমার কি হবে, এক সময় এটা পাওয়ার না নিয়ে পাওয়ার সাপ্লাই করবে, তখন এটা আসলে জেনারেটর হিসেবে কাজ করবে। তখন আমার পাওয়ারটা সাপ্লাই দিবে সে, তখন সেটা জেনারেটর হিসেবে কাজ করবে। তো তখন বলতে পারো যে স্যার এখানে আসলে মানে আমরা রিয়েল পাওয়ারটা সাপ্লাই দিই, আর রিএক্টিভ পাওয়ার সে আসলে কনজিউম করে। রিএক্টিভ পাওয়ার সে কনজিউম করে, রিএক্টিভ পাওয়ার কনজিউম করে কেন? কারণ আসলে আমরা সিঙ্ক্রোনাস জেনারেটরের ক্ষেত্রে জানি আমরা একটা ফিল্ড এক্সাইটেশন দিই। হ্যাঁ, ফিল্ড এক্সাইটেশন বা ডিসি এক্সাইটেশন দিই। ওই ডিসি এক্সাইটেশনের কাজ কি ছিল? সিঙ্ক্রোনাস জেনারেটরের ডিসি এক্সাইটেশনের কাজ হলো যে আমার একটা ফিল্ড প্রডিউস করা, যে ফিল্ডটাকে সিঙ্ক্রোনাস স্পিডে ঘুরবে আর কি। তো এখানে তো তোমার ওই ডিসি এক্সাইটেশন নাই, ইন্ডাকশন মোটরে বা জেনারেটরে তোমার এখানে কোনো ডিসি এক্সাইটেশন নাই। তো এখানেও আমার একটা ফিল্ড ক্রিয়েট করতে হবে। তো এই ফিল্ডটা আসবে কোত্থেকে? এই ফিল্ডটা আসবে রিএক্টিভ পাওয়ার থেকে। হ্যাঁ, আমি রিএক্টিভ পাওয়ার যখন সিস্টেম থেকে সাপ্লাই নিবে, সে সাপ্লাই নিয়ে এই রিএক্টিভ পাওয়ারটা আমার এখানে একটা ফিল্ড ক্রিয়েট করবে। তো এই জন্য এই ইন্ডাকশন জেনারেটরটা রিএক্টিভ পাওয়ার কনজিউম করে এবং রিয়েল পাওয়ার সাপ্লাই দেয়। হ্যাঁ, আচ্ছা, তারপরে এগুলো এখানে লেখা আছে, হ্যাঁ, কিভাবে করা হয়। তো এর আমি বলছি যে when the speed approaches synchronous speed, sleep is equal to zero. দ্যাট মিনস স্লিপ জিরো মানে সিঙ্ক্রোনাস স্পিড এবং রোটরের স্পিড সমান হয়ে গেছে। তাহলে স্লিপ জিরো হলে আর এস বাই এস ইনফাইনাইট, rotor current IR is equal to zero and no more no motor torque is developed. যখন IR জিরো তখন মোটরের কোনো টর্ক ডেভেলপ হবে না। এই পজিশনে যে বা এই কন্ডিশনে the motor is neither a motor or a generator, it is floating. The only stator current is exciting current to supply rotating magnetic field and iron loss. তো এখন যে কারেন্টটা সে দিচ্ছে সেটা শুধু ম্যাগনেটিক ফিল্ডটা এবং আয়রন লসটাকে, এই কারেন্টটা আয়রন লস হিসেবে তোমার কি হচ্ছে, কনজিউম হচ্ছে, এবং রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটা রোটেট করার জন্য এই কারেন্ট আমার লাগতেছে আর কি। তারপরে যখন তো এই যে রোটেটিং ফ্লাক্সের স্পিডটা, এটা তো আমরা জানি যে স্পিড হলো কি ns = 120 f/p, মানে ফ্রিকোয়েন্সি এবং পোলের উপরে ডিপেন্ড করে। হ্যাঁ, রোটরের এর উপরে আমার ইয়ার স্পিডটা ডিপেন্ড করে না, সিঙ্ক্রোনাস স্পিডটা ডিপেন্ড করে না। তাহলে যখন আমরা সিঙ্ক্রোনাস রোটরের স্পিড বাড়াবো তখন আমাদের আসলে এক সময় স্লিপ জিরো হবে, তারপরে স্লিপটা নেগেটিভ হয়ে যাবে। দ্যাট মিন্স এনআর ইজ গ্রেটার দেন এনএস। হ্যাঁ, তখন পাওয়ার নেগেটিভ হবে। দ্যাট মিন্স পাওয়ার নেগেটিভ মানে নাও সাপ্লাইং পাওয়ার টু দ্য সিস্টেম, সিস্টেমে পাওয়ার সাপ্লাই দিবে সে। তো এটা হলো আমাদের এই যে পাওয়ার ভার্সেস স্পিডের কার্ভ ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে। এই কার্ভটা তোমরা দেখছো অলরেডি। হ্যাঁ, যখন 2-1 এ ইন্ডাকশন মোটর পড়ছো তখন এই কার্ভটা দেখা আছে। তখন আমাদের আসলে হয় কি, এই যে তোমার আস্তে আস্তে পাওয়ার ইনক্রিজ করে, হ্যাঁ,
তো একটা পর্যায়ে হলো ব্রেকডাউন পয়েন্ট, তুমি আস্তে আস্তে যদি স্পিড বাড়াইতে থাকো, এইটা হলো সিনক্রোনাস স্পিডের থেকে কম স্পিড। হ্যাঁ, এই যে স্পিড ব্রেকডাউন স্পিড, হ্যাঁ এটা হলো তোমার সিনক্রোনাস স্পিড। তো যতই তুমি সিনক্রোনাস স্পিডের কাছে যাইতে থাকবা তত তোমার কি হবে, এই যে ব্রেকডাউন হবে। যখন তুমি সিনক্রোনাস স্পিডে চলে গেলা তখন ওই যে জিরো, পাওয়ার জিরো। হ্যাঁ, মানে এটা হলো নাইদার মোটর নট জেনারেটর, এটা হলো একটা ফ্লোটিং পজিশন। তারপর তুমি আবার আস্তে আস্তে বাড়াইতে থাকলা, তখন পাওয়ারটা নেগেটিভ দিকে যাবে। নেগেটিভ দিকে যাইতে যাইতে একটা পুশ ওভার পয়েন্ট আছে, এটা হলো ম্যাক্সিমাম টর্ক প্রডিউস করে। এই পুশ ওভারের পরে আবার তোমার পাওয়ার তোমার কি হইতে থাকবে, কমতে থাকবে। হ্যাঁ, তো এটা হলো আমাদের পাওয়ার ভার্সেস স্পিডের কার্ভ। আমরা আবার দেখি এখানে যদি এটা হলো কারেন্ট। হ্যাঁ, এই যে কারেন্টের মান আস্তে আস্তে তোমার এখানে আসার পরে এই যে কারেন্ট জিরো হয়ে গেছে, যে ফ্লোটিং পজিশনে I1 কারেন্ট এটা জিরো হয়ে গেছে, তারপর আবার কারেন্ট বাড়তে থাকবে। মানে এই ফ্লোটিং পজিশনে এটা কোনো কারেন্ট থাকে না, যেহেতু IR জিরো। তো এখানে যেটা লিখছে যে এই যে পুশওভার পয়েন্টটা এখানে বলা হয়েছে যে ম্যাক্সিমাম ভ্যালু অফ কাউন্টার টর্ক ইজ কল্ড পুশওভার টর্ক। ইনক্রিজিং স্পিড অফ রোটর ইনক্রিজেস কাউন্টার টর্ক, মানে স্পিড অফ দ্য রোটর, রোটরের স্পিডটা বাড়াইতে থাকলে আমার কাউন্টার টর্ক বাড়তে থাকবে এবং পাওয়ার ডেলিভার্ড বাই দ্য সিস্টেম এটা বাড়তে থাকবে। তো এমন একটা পজিশন আছে যেটাকে বলা হয় পুশওভার টর্ক। হ্যাঁ, এটা হলো তোমার এই পজিশনের বেশি যদি যায় তখন আমাদের এটা আর কি করে না, পাওয়ার ইনক্রিজ করে না, তখন পাওয়ারটা আবার ডিক্রিজ করে। তো আমাদের টার্গেট হলো যে এই পুশ ওভারের আগে পর্যন্ত আমি এটাকে অপারেট করব। আমাদের যখন মোটর আছে তখন আমরা কি করি, ব্রেকডাউন রিজিয়নের আগ পর্যন্ত অপারেট করি। আর এখানে জেনারেটরের ক্ষেত্রে আমরা কি করব, এই যে পুশ ওভার পয়েন্টের আগ পর্যন্ত আমরা এখানে অপারেট করব। ঠিক আছে, কোনটা? স্পিড তো বাড়তেছে, এই যে নিচে হলো স্পিড, আর এদিকে হলো তোমার পাওয়ার বা টর্ক, বুঝছো? স্যার কাউন্টার টর্ক কোনটা? কাউন্টার টর্ক হলো, ধরো তোমাদের যে আমরা ব্যাক ইএমএফ পড়ছিলাম না, ব্যাক ইএমএফ এর কারণে যে একটা টর্ক হয় ওটাকেই আসলে আমরা কাউন্টার টর্ক বলি। হ্যাঁ, তো বা ব্যাক ইএমএফ বা কাউন্টার ইএমএফ এর কারণে যে টর্কটা হয় ওটাই হলো কাউন্টার টর্ক। দ্যাট মিন্স যে ইন্টারেকশন অফ ম্যাগনেটিক ফ্লাক্স অফ স্টেটর and magnetic flux of rotor produces counter torque that opposes driving torque of the prime mover। মানে এই কাউন্টার টর্কটা কি করবে, আমার যে প্রাইম মুভারের টর্কটাকে সে কমায় দিবে। যে আমার কাউন্টার ভোল্টেজ বা তোমার কাউন্টার ইএমএফ ওর ব্যাক ইএমএফ কি করতেছিল, আমার যে মেইন যে ভোল্টেজটা আছে ওই ভোল্টেজটাকে সে কমায় দিচ্ছিল না। মানে আমি একটা সাপ্লাই ভোল্টেজ দিছিলাম, ওটার অপোজিটে আমার আর একটা ভোল্টেজ ক্রিয়েট হয়েছিল। সিমিলারলি যে এখানে আমার যে যে টর্কটা ডেভেলপ হচ্ছে ওইটার অপোজিটে আমার আর একটা টর্ক ডেভেলপ হবে। হ্যাঁ, কেন ডেভেলপ হবে? ডেভেলপ হবে যে ইন্টারাকশন অফ ম্যাগনেটিক ফ্লাক্স অফ স্টেটর এন্ড ম্যাগনেটিক ফ্লাক্স অফ রোটর, দুইটার ইন্টারাকশনে এখানে আরেকটা টর্ক ক্রিয়েট হবে। তো এটা কি করবে, আমার যে মেইন টর্ক আছে ওটাকে কমায় দিবে। হ্যাঁ, তো এই জন্য যত আমি স্পিড বাড়াইতে থাকবো তত কাউন্টার টর্ক ইনক্রিজ করবে এবং এটাকে এক সময় যে পুশ ওভার টর্কের পরে যে আমার কি করবে, এই এই টর্কটাকে সে আস্তে আস্তে কমায় দিবে। ঠিক আছে, তো আমার টার্গেট হলো পুশ ওভারের আগ পর্যন্ত অপারেট করা। এই যে ইনক্রিজিং স্পিড অফ দ্য প্রাইম মুভার, পুশ ওভারের পরে আমার এই যে দেখো বাড়তেছে না, তো এই যে পুশ ওভারের পরে এই যে কমে যাচ্ছে। হ্যাঁ, আগে দেখো -100 200 300 400, হ্যাঁ পাওয়ার বাড়তেছে, এখন এখানে যাওয়ার পরে আবার 300 200 100 কমে যাচ্ছে। ওকে, তো কাউন্টার টর্ক ডিক্রিজেস and the speed increases, this also is a breaker। এগুলা দেখে নিবা। হ্যাঁ, যে ইনক্রিজিং স্পিড অফ দা প্রাইম মুভার বিয়ন্ড পুশ ওভার পয়েন্ট কজেস পাওয়ার আউটপুট টু ডিক্রিজ। এই যে আমি যেটা বললাম যে পুশ ওভার পয়েন্টের পরে
যদি আমি স্পিড বাড়াই তাহলে পাওয়ার আউটপুট কমে যায়। কাউন্টার টর্ক ডিক্রিজেস এন্ড দ্য স্পিড ইনক্রিজেস, কাউন্টার টর্ক ডিক্রিজেস এন্ড দ্য স্পিড ইনক্রিজেস। These also occurs if the generator is loaded and breaker is stripped. Generator যদি overloaded থাকে তখন এই কন্ডিশন হয়। হ্যাঁ, motor used in these applications must be able to withstand overspeed without mechanical injury. তো এটা অনেক সময় তোমার ওই একটা ব্রেকার থাকে যেটা ট্রিপ করে যায়, যাতে আমার এই পুশ ওভার টর্কের পরে বা এখানে অপারেট না করে। যখন এই কন্ডিশনে আসে তখন এটা ট্রিপ করে। তো দেখো যে অপারেশন উইথ আদার সোর্সেস, আমি ইন্ডাকশন জেনারেটরকে কোথায় ইউজ করব? যে ইন্ডাকশন জেনারেটরকে কি করতে হবে? জাস্ট অ্যাক্সিলারেট IG or induction generator to synchronous speed or slightly above it and close the circuit breaker. মানে জাস্ট আমি সিনক্রোনাস স্পিডের একটু উপরে অপারেট করলে এটা জেনারেটর হিসেবে কাজ করবে। নো স্পেশাল কেয়ার রিকোয়ার্ড সিন্স IG generates no measurable voltage until breaker is closed. হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত ব্রেকার ক্লোজ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমার IG আসলে কোনো ভোল্টেজ জেনারেট করে না। ক্লোজিং ব্রেকার cause the power system to supply magnetizing current necessary to establish rotating magnetic field. That means যে যখন আমরা ব্রেকার ক্লোজ করি তখন এই যে ম্যাগনেটিক ফিল্ড, রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটাকে ক্রিয়েট করার জন্য এটা কি করে, ম্যাগনেটাইজিং কারেন্টটা সে সাপ্লাই নেয় এই জেনারেটরটা, যেটা হলো রিঅ্যাক্টিভ পাওয়ার থেকে আসে। and the voltage and frequency of the IG depends on the system voltage on the frequency. Only control is load control through speed adjustment of prime mover. তো প্রাইম মুভারের স্পিড অ্যাডজাস্টমেন্ট করে আমরা এটার ভোল্টেজ এবং ফ্রিকোয়েন্সি কন্ট্রোল করতে পারি। তো এই আইজির একটা সমস্যা হলো এটার ভোল্টেজ এবং ফ্রিকোয়েন্সি আপ ডাউন অনেক বেশি করে। তো এই ফ্রিকোয়েন্সিটা অনেক সময় আমাদের কি করে, ফ্রিকোয়েন্সিটা আমাদের এটা 5% ভেরিয়েশনের মধ্যেই থাকে, তো এটা সমস্যা না। তো ভোল্টেজটা ডিপেন্ড করে আমাদের সিস্টেম ভোল্টেজের উপরে। হ্যাঁ, সিস্টেম ভোল্টেজ থেকে আমরা, কারণ সিস্টেম থেকেই আমরা কি নিচ্ছি, রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড নিচ্ছি। ওই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড থেকে আমরা আবার ভোল্টেজ জেনারেট করতেছি। তাহলে আসলে আমার সিস্টেমের ভোল্টেজের উপরে এটার ভোল্টেজটা ডিপেন্ড করে। তো এই জন্য করা হয় কি, যে এটা যেন তোমার বেশি ফ্লাকচুয়েট না করে, এই জন্য আমাদের এক্সট্রা ক্যাপাসিটর ব্যাংক ইউজ করা হয়। আমি এটা আস্তে আস্তে দেখাচ্ছি যে এইভাবে তোমার ক্যাপাসিটর ব্যাংক ইউজ করা হয়। ক্যাপাসিটর ব্যাংক ইউজ করা হয় আসলে রিঅ্যাক্টিভ পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য। অনেক সময় হয় কি যে এখান থেকে আসলে সে এনাফ রিঅ্যাক্টিভ পাওয়ার ইন্ডাকশন জেনারেটর এখান থেকে নিতে পারতেছে না। তখন যখন নিতে না পারে তখন এখানে কি করা হয়, এখানে ক্যাপাসিটর ব্যাংক, 3 ফেজ ক্যাপাসিটর ব্যাংক, যে ইন্ডাকশন জেনারেটর সাথে এটা প্যারালালি ক্যাপাসিটর ব্যাংক ইউজ করা হয়। তো ক্যাপাসিটর ব্যাংকের কাজটা হলো যে আমার এখান থেকে সে রিঅ্যাক্টিভ পাওয়ার সে সাপ্লাই দিবে এবং রিয়েল পাওয়ারটা সে গ্রিডে সাপ্লাই দিবে। তো এই জিনিসটা তোমাদের চ্যাপম্যানের বইয়ে দেখবা, এখানে আমি দেখাই দিচ্ছি। রিয়েল পাওয়ার তো গ্রিডে যাবে, হ্যাঁ, আর রিঅ্যাক্টিভ পাওয়ারটা ইন্ডাকশন জেনারেটর নিবে, বুঝছো? ওই রিঅ্যাক্টিভ পাওয়ার দিয়ে আমার ওই যে রোটেটিং ফ্লাক্স যেটা আছে সেটা সে ঘুরাবে। এখানে দেখো এই যে ইন্ডাকশন জেনারেটর। তো এখানে আমি এগুলা তোমাদেরকে বলছি যে সিনক্রোনাস স্পিডের থেকে বেশি ঘোরাইতে হবে। এগুলা নিজেরা পড়বা, আমি এখানে যাই। যে ইন্ডাকশন জেনারেটর অপারেটিং অ্যালোন। হ্যাঁ, it is possible for an induction machine to function as an isolated generator independent of any power system as long as capacitors are available to supply the reactive power required by the generator and by the attached loads. হ্যাঁ, that means আমি যখন এটাকে আমি আইসোলেটেড, এই যে দেখো একটা আইসোলেটেড
পাওয়ার সিস্টেম হিসেবে বা একটা ইন্ডাকশন জেনারেটর দিয়ে আমি শুধু পাওয়ার সাপ্লাই দিচ্ছি, তখন আসলে কি হয়, তখন তো সে রিয়েক্টিভ পাওয়ারটা এই লাইন থেকে নিতে পারবে না। নর্মালি হয় যে কি, এটা যদি অল্টারনেটিভ হিসেবে থাকে তখন গ্রিডের থেকে সে এটা রিয়েক্টিভ পাওয়ার নিতে পারে। এখন ধরো সে একাই গ্রিডে সাপ্লাই দিচ্ছে, এরকম যদি হয় কন্ডিশনটা, তখন তো সে রিয়েক্টিভ পাওয়ারটা কোত্থেকে নিবে? তখন রিয়েক্টিভ পাওয়ারটা সাপ্লাই দেওয়ার জন্য আমার এখানে এই যে ক্যাপাসিটর ব্যাংক ইউজ করতে হয়। ক্যাপাসিটর ব্যাংক ইউজ করে আমি এখান থেকে রিয়েক্টিভ পাওয়ার সাপ্লাই দেব। হ্যাঁ, যদি যদি এটা ধরো আইসোলেটেড জেনারেটর থাকে, হ্যাঁ, যদি এর জেনারেটর মানে ইন্ডাকশন জেনারেটর অপারেটিং অ্যালোন, এই কন্ডিশন যদি থাকে, তখন সে আসলে রিয়েক্টিভ পাওয়ার ওই সিস্টেম থেকে নিতে পারে না। সে তো একাই সাপ্লাই দিচ্ছে, সে কোত্থেকে নিবে? কিন্তু আবার যদি সে গ্রিডের সাথে কানেক্টেড থাকে, ধরো যে আমার একটা কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আছে, ওটার পাশে আমি একটা কি রাখলাম, উইন্ড মিল রাখলাম, তখন কি উইন্ড মিলও সাপ্লাই দিবে, ওইটাও সাপ্লাই দিবে। তো কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র তো সাপ্লাই দিচ্ছেই, তখন ওইটার সাথে আমি শুধু প্যারালালি ওটা এই আইজি লাগাই দিব। দেখা যাবে যে সে এনাফ পরিমাণ রিয়েক্টিভ পাওয়ার নিচ্ছে, নিয়ে আবার ওই রিয়েল পাওয়ার সাপ্লাই দিচ্ছে। অনেক সময় হয় যে তুমি গ্রিডের সাথে লাগাইলেও সে মানে যতটুক রিয়েক্টিভ পাওয়ার নেওয়ার কথা ততটুক সে পাচ্ছে না। তখন হয় কি, তখন আমাদের মানে ভালো হলো যে আমি একটা ক্যাপাসিটর ব্যাংক লাগাই দিই। ক্যাপাসিটর লাগাই দিলে সে যতটুক দরকার সে ততটুক নিয়ে নিবে। এখন এই ক্যাপাসিটর ব্যাংকের তুমি বলবা যে স্যার এখানে ক্যাপাসিটেন্সের ভ্যালু আমি কিভাবে সিলেক্ট করব? তো ক্যাপাসিটরের ভ্যালু আসলে সিলেক্ট করা হয় তোমাদের ওই ইয়ের মাধ্যমে, ওই পাওয়ার ইলেকট্রনিক্স এর মাধ্যমে এখানে কন্ট্রোল সার্কিট থাকে, যে কখন কোন ক্যাপাসিটর সুইচিং করা হয়। হ্যাঁ, ক্যাপাসিটরের ভ্যালুটা কত হবে, এখানে ক্যাপাসিটরের ভ্যালু কত হবে, যখন ধরো এই ক্যাপাসিটরের ভ্যালুর উপরেই ডিপেন্ড করবে তোমার এটার ভোল্টেজ, টার্মিনাল ভোল্টেজ। যদি লোড লাগাই তখন ভোল্টেজ কমে যায়, তখন ভোল্টেজ বাড়ানোর জন্য আমার কি করতে হবে, ক্যাপাসিটর বাড়াইতে হবে না কমাইতে হবে, এই জিনিসটা আমরা পরে দেখবো। তখন এইখান থেকে তোমার ওই ক্যাপাসিটরটা নিয়ে সে এখান থেকে ফ্লাক্স প্রডিউস করে। বুঝতে পারছো? তো এটা আমরা পরে দেখতেছি। তো এই যে এটা হলো আইসোলেটেড জেনারেটর দেওয়া হলো। তা ম্যাগনেটাইজিং কারেন্ট আই এম রিকোয়ার্ড বাই অ্যান ইন্ডাকশন মেশিন এজ এ ফাংশন অফ টার্মিনাল ভোল্টেজ ক্যান বি found by running the machine as a motor at no load and measuring its armature current as a function of terminal voltage. Such a magnetization curve is shown in figure 7.59. আচ্ছা, এটা আমরা দেখবো কি দেওয়া আছে। আচ্ছা, since the reactive current that a capacitor can produce is directly proportional to the voltage applied to it, the locus of all possible combination of voltage and current through capacitor is a straight line. Such a plot of voltage versus current 7.5.9b. আচ্ছা, if three no load voltage intersection. আচ্ছা, এখন এখানে আসলে তোমাদের জিনিসটা দেখতে হবে, এই যে আমরা এই কার্ভটা তো সবাই জানি যে নো লোড ম্যাগনেটাইজেশন কার্ভ। হ্যাঁ, এদিকে থাকে কারেন্ট আর এদিকে থাকে ভোল্টেজ। তো এই ইন্ডাকশন জেনারেটরের ক্ষেত্রে যে ভোল্টেজ বিল্ড আপ হয়, এটাও তোমাদের এই সিমিলার কন্ডিশনে হয়। তাহলে আমার কি, প্রথমে একটা রেসিডুয়াল ম্যাগনেটিজম থাকতে হবে, ওই ম্যাগনেটিজম দিয়ে প্রথমে ভোল্টেজ ডেভেলপ হবে, তারপর আস্তে আস্তে আমি এটার ইয়ে বাড়াইতে থাকবো, ম্যাগনেটাইজিং কারেন্ট বাড়াইতে থাকবো, আস্তে আস্তে তোমার কি ভোল্টেজ ডেভেলপ হবে। আচ্ছা, এখন এই যে তোমার ভোল্টেজ যে ডেভেলপ হবে, এটা আসলে ডিপেন্ড করবে ক্যাপাসিটেন্সের উপরে। এখন দেখো, ক্যাপাসিটেন্স মানে হলো তোমার ওই ক্যাপাসিটেন্সের মানে আমার ইকুয়েশন কি, এক্সসি। এক্সসি মানে হলো 1/2 পাই এফসি। তাহলে সি এর ভ্যালু যদি বাড়ে, তাহলে এক্সির ভ্যালু কি কমবে না? সি এর ভ্যালু যদি বাড়ে তাহলে এক্স এর ভ্যালু কমবে। অথবা আমি যদি অপোজিট বলি যে সি এর ভ্যালু কমাইলে এক্স এর ভ্যালু বেড়ে যায়। এখন এক্সসি যদি বাড়ে বা রিঅ্যাকট্যান্স যদি বাড়ে, তাহলে কি হবে, রিঅ্যাকট্যান্স বাড়লে তোমার কারেন্ট কমে যাবে। ঠিক আছে, কারেন্ট কমলে এই যে দেখো এখানে কার্ভটা তিনটা দিছে, একটা হলো লার্জ ক্যাপাসিটেন্স, মিডিয়াম ক্যাপাসিটেন্স, স্মল ক্যাপাসিটেন্স। এক একটার ক্ষেত্রে ভোল্টেজ এক এক রকম, কারেন্ট এক এক রকম। কারণ কি, কারণ হলো দেখো আমি যদি লার্জ সি এর ভ্যালু বাড়ায় দেই, তাহলে স্মল জেড সি বা এক্সসি, এক্সসি এর ভ্যালুটা কমে যাবে। লার্জ ক্যাপাসিটেন্স মানে স্মল এক্সসি, তাহলে কি আমার স্মল এক্সসি মানে ভোল্টেজ বেশি প্রডিউস হবে বা কারেন্টের ভ্যালুটা বেশি। যে এই কন্ডিশনে কি ভোল্টেজ এন্ড কারেন্ট বেশি। হ্যাঁ,
বা কারেন্ট বেশি, এই যে এই কন্ডিশনে। আর এখানে কি কারেন্ট কমে গেল, মিডিয়াম ক্যাপাসিটেন্স, এখানে কি কারেন্ট কমলো না, এখানে দেখো কারেন্ট বেশি, এখানে মিডিয়াম ক্যাপাসিটেন্সের জন্য কারেন্ট কম, আবার স্মল ক্যাপাসিটেন্সের জন্য আরো কারেন্ট কম। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে আমার কি কারেন্টের ভ্যালুটা চেঞ্জ হচ্ছে এই ক্যাপাসিটেন্সের ভ্যালুর উপরে, এই যে এই ক্যাপাসিটেন্সের ভ্যালুর উপরে। তাহলে আমি যদি বেশি কারেন্ট চাই, তাহলে আমি কি করব, স্মল ক্যাপাসিটেন্স দিব। হ্যাঁ, বেশি কারেন্ট চাইলে স্মল ক্যাপাসিটেন্স দিব, তখন আমাদের কি হবে, বেশি কারেন্ট ফ্লো হবে। আচ্ছা, তারপরে এই যে এই কারেন্টের কারণে আমার আস্তে আস্তে দেখো, এই যে প্রথম এই যে এই কার্ভটাকে যদি আমি এখন ড্র করি, তাহলে এটা V1 V2 V3, এই যে প্রত্যেক ক্ষেত্রে আমার যখন স্মল সি, এই যে স্মল সি মানে হলো লার্জ ক্যাপাসিটেন্স মানে হলো আমার স্মল কারেন্ট, ঠিক আছে। স্মল কারেন্ট মানে হলো স্মল ভোল্টেজ, মানে V1 টা কম, ওইখান থেকে মিডিয়াম সি, এখানে ভোল্টেজ আর একটু বেশি, লার্জ সি, এখানে আর একটু ভোল্টেজ বেশি। তাহলে এখানে কি হচ্ছে, আমি এই যে ক্যাপাসিটেন্স কন্ট্রোল করে আসলে তার ভোল্টেজটাকে কন্ট্রোল করতে পারতেছি, বুঝছো। তাহলে ইন্ডাকশন জেনারেটরের ক্ষেত্রে মানে এখানে আমাদের সিঙ্ক্রোনাস জেনারেটরের সাথে জিনিসটা চিন্তা করো, সিঙ্ক্রোনাস জেনারেটরে এইদিকে থাকতো আইএফ বা ফিল্ড কারেন্ট, আমি কি করতাম, ডিসি এক্সাইটেশন বেরি করে আমি এখানে ভোল্টেজটাকে বেরি করতে পারতাম। এখন এখানে তো আসলে আমার কোনো ইয়া নাই, ওই কি বলে, ফিল্ড এক্সাইটেশন নাই, ডিসি এক্সাইটেশন নাই। এখানে ডিসি এক্সাইটেশনটা কোনটা, এখানে ফিল্ড প্রডিউস হচ্ছে কোত্থেকে, ফিল্ড প্রডিউস হচ্ছে তোমার রিঅ্যাক্টিভ পাওয়ার থেকে বা তোমার ওই ক্যাপাসিটেন্স থেকে। তো আমি এটাকে বলা হয় রিঅ্যাক্টিভ পাওয়ার কম্পেনসেশন বা রিঅ্যাক্টিভ পাওয়ার কন্ট্রোল। তো এই রিঅ্যাক্টিভ পাওয়ারটাকে কন্ট্রোল করে আমি ভোল্টেজটাকে কন্ট্রোল করতে পারি, ঠিক আছে। এই যে আইএম বা আইসি কে কন্ট্রোল করে আমি এই ভোল্টেজটাকে কন্ট্রোল করতে পারি। তো এইভাবে ইন্ডাকশন জেনারেটরে ভোল্টেজ কন্ট্রোল করা হয় বা ভোল্টেজ বিল্ড আপ করা হয়, বুঝতে পারছো। তো এই জিনিসটা তোমাদের এখানে এই যে চ্যাপম্যানের বইয়ে, তোমরা চ্যাপম্যানের বইয়ে চ্যাপ্টার 7 দেখবা যে ইন্ডাকশন জেনারেটরের এই পার্টটুকু পুরাটাই পড়বা, এখান থেকে কোশ্চেন আসতে পারে। হুম। আর এটা তো আমি ইন্ডাকশন জেনারেটর একটা অসুবিধা আছে যে এই যে মানে একটা মেজর ড্রপ ডাউন হয় কনস্ট্যান্ট ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে থেকে, আমি যদি লোড বাড়াইতে থাকি, এক সময় যে টার্মিনাল ভোল্টেজ অনেক ড্রপ ডাউন করে। এটা আমরা দেখছি যে শান্ট জেনারেটরের ক্ষেত্রে এরকম ড্রপ ডাউন করে, তো ইন্ডাকশন জেনারেটরের এটা একটা সমস্যা। হ্যাঁ, ইন্ডাকশন জেনারেটরের ক্ষেত্রেও আমরা যদি মানে লোডের বেশি ভেরিয়েশন হয়, তখন হয় কি যে এটা অনেক ড্রপ ডাউন করে। এই যে এখানে লেখা আছে, in case of inductive loading, the voltage collapses very rapidly. This happens because the fixed capacitors must supply the reactive power needed by both load and the generator. হ্যাঁ, দ্যাট মিনস আমি যখন একটা ইন্ডাকশন জেনারেটর দিয়ে ইন্ডাকশন মোটর রান করাইতে চাই, তখন এই প্রবলেমটা বেশি হয় আর কি। হ্যাঁ, তো এটা ইন্ডাকশন জেনারেটরের একটা সমস্যা যে এরকম একটা আমার ড্রপ ডাউন হয়। তো ইন্ডাকশন জেনারেটর এই অ্যাপ্লিকেশন এখানে আছে, এইগুলা পড়বা। হ্যাঁ, এটা হলো ইন্ডাকশন জেনারেটর চ্যাপ্টার 7, চ্যাপম্যানের বইয়ে চ্যাপ্টার 7। এখন আমি আবার স্লাইডে আসি, স্লাইডে আমরা এটা দেখলাম। হ্যাঁ, ভোল্টেজ বিল্ড আপ, আমি এই কার্ভগুলা, এখানে ভোল্টেজ কিভাবে বিল্ড আপ হয় এটা কিন্তু তোমাদের থিওরিটিক্যাল কোশ্চেন থাকতে পারে, বা তোমাদের ওই যে ক্যাপাসিট্যান্স থেকে কিভাবে তোমাদের রিঅ্যাক্টিভ পাওয়ার কন্ট্রোল করা হয় বা ভোল্টেজ কন্ট্রোল করা হয় ক্যাপাসিট্যান্স এর ভ্যালু কন্ট্রোল করে, এটা কিন্তু তোমাদের থাকতে পারে পরীক্ষায়। আচ্ছা, তো এখানে একটা ম্যাথ আছে, ম্যাথটা আসলে থেরেজার বইয়ের থেকে নেওয়া, থেরেজার বইয়ের ইন্ডাকশন জেনারেটর বই থেকে দেওয়া ম্যাথটা। এটা করে ফেলবা নিজেরা, এটা আসলে খুবই একটা সিম্পল ম্যাথ। আমি বলে দিচ্ছি, দেখো যে 440 ভোল্ট 4 পোল 1470 rpm 30 kilowatt 3-phase induction motor is to be used as an induction generator by a synchronous generator. The rated current of the motor is 40 ampere and full load power factor is 85% or 0.85. The capacitance required
পার ফেজ ইফ ক্যাপাসিটরস আর কানেক্টেড ইন ডেল্টা। তো এখানে যদি আমি ইন্ডাকশন জেনারেটর হিসেবে কাজ করাইতে চাই, তাহলে এই যে ক্যাপাসিটেন্সের, এই যে আমি বললাম না 3 ফেজ ক্যাপাসিটর লাগে, এই ক্যাপাসিটেন্সের যদি এটা ডেল্টা কানেক্টেড থাকে তাহলে আমার কি পরিমাণ ক্যাপাসিটেন্স লাগবে পার ফেজে, এবং স্পিড অফ দ্য ড্রাইভিং ইঞ্জিন ফর দ্য জেনারেটিং ফ্রিকোয়েন্সি অফ দ্য 50 হার্টজ, এবং এটার স্পিড কত, এই ইন্ডাকশন জেনারেটরের স্পিড কত, এই দুটা। তো প্রথমে কি করছে যে এস এর ভ্যালুটা বের করছে। আসলে আমার যদি আমি ওই ক্যাপাসিটেন্স বের করতে চাই তাহলে আমার আসলে কিউ লাগে, কিউ থেকে আমি ওইখান থেকে সি বের করব। তো কিউ বের করার জন্য আমি প্রথমে কি করছি, এস বের করছি। এস মানে রুট ওভার 3 ভিআই। তোমরা জানো যে যদি পি ইজ ইকুয়াল টু কি হয়, এস কস থিটা, ওইখান থেকে তোমার এস এর ভ্যালু রুট ওভার 3 ভিআই, মানে রুট ওভার 3 ভিআই কস থিটা, এরকম আর কি। এটা কি তাহলে ভি মানে এটা এখানে লাইন ভোল্টেজ, আর এটা আই, এটা হলো লাইন কারেন্ট। তাহলে এখানে লাইন ভোল্টেজ কত দেওয়া আছে 440, লাইন কারেন্ট কত 40 এম্পিয়ার। তো এখানে তোমার পাইলাম আমরা 30.4 কেভিএ। এখান থেকে পি এর ভ্যালুটা পাবো এস কস থিটা এত, তাহলে কিউ হবে কি রুট ওভার এ স্কয়ার মাইনাস পি স্কয়ার। এখান থেকে আমি কিউ এর ভ্যালুটা পাইলাম। তাহলে এই কিউটা কি, তিনটা ফেজের জন্য, যেহেতু এখানে 3 ফেজ, তাহলে পার ফেজে কত হবে, পার ফেজে হলো 5.3 কেভিআর। তাহলে প্রত্যেকটা ফেজে আমার 3 দ্বারা ভাগ করলে 5.3 কেভিআর দ্বারা আমি ভাগ করব। তাহলে কিউ যদি পাওয়া যায়, তাহলে এখান থেকে ক্যাপাসিটর কারেন্ট যেটা, হ্যাঁ, এটা বের করতে পারবা না, যে দ্যাট মিন্স আমি কারেন্টটা কি, কারেন্ট মানে হলো আমরা ওই সূত্র থেকে আসো পি ইজিক্যাল টু ভিআই। হ্যাঁ, পি ইজিক্যাল টু, এখানে পি তো না, এখানে পি এর বদলে এখানে আছে কিউ, তাহলে কিউ বাই ভি ইজিক্যাল টু হবে কারেন্ট। তাহলে 5.3 কেভি এ আর ডিভাইডেড বাই 440, এটা হবে 12 এম্পিয়ার। তাহলে 12 এম্পিয়ার হলো আমার এই ক্যাপাসিটর কারেন্ট দরকার 12 এম্পিয়ার। তাহলে কারেন্ট যদি 12 এম্পিয়ার হয় তাহলে এটার রিঅ্যাকট্যান্স হবে কত, এক্সি। হ্যাঁ, এক্সি হবে কি 440 বাই 12, 440 মানে পি, এখানে হলো ভি ইজিক্যাল টু আইআর, ভি ইজিক্যাল টু আইআর থেকে আর মানে হলো এক্সি। তাহলে 440 বাই 12, এখানে 36.6 ওহম। তাহলে সি ইজিক্যাল টু আমরা কি জানি 1/2 পাই এফ এক্সি। এখান থেকে এক্সি এর ভ্যালুটা আমরা পাইলাম 36, তাহলে এখানে ক্যালকুলেট করে দেখবো যে 87 মাইক্রোফ্যারাড আসছে। তো এই যে এটাকে ইন্ডাকশন জেনারেটর হিসেবে রান করাইতে চাইলে আমার এখানে 87 মাইক্রোফ্যারাডে ক্যাপাসিটেন্স প্রত্যেক ফেজে লাগাইতে হবে, ডেল্টা কানেক্টেড। ঠিক আছে, এবং পরে দেখো যে স্পিড অফ দা ড্রাইভিং ইঞ্জিন, এখন ড্রাইভিং ইঞ্জিনের স্পিড কত হবে, এখানে বলছে যে 1470 আরপিএম। এখন তুমি এটার বাইর করো, এটা হলো মোটর হিসাবে কাজ করাইতেছে, এই যে মোটর হিসাবে কাজ করাইলে 1470 আরপিএম হয়। তাহলে এটার সিঙ্ক্রোনাস স্পিড কত বাইর করো, এনএস। এনএস কত, এনএস হলো 120 এফ বাই পি। 120 এফ হলো এখানে কত, ফ্রিকোয়েন্সি কত দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি 50 হার্টজ। 120 ফ্রিকোয়েন্সি 50 আর হলো ডিভাইডেড বাই পি, পি মানে হলো 4 পোল। তাহলে এটা করে ক্যালকুলেট করে দেখবা যে আসে আসে হলো 1500 আরপিএম। এখন 1500 থেকে 1470 বাদ দাও, কত থাকে 30। তাহলে এখানে আসলে স্লিপ হলো 0.03। তো 0.03 স্লিপের জন্য তোমার এটা কি রোটরের স্পিড 30 আরপিএম কম ছিল। এখন আমি যদি জেনারেটর হিসেবে কাজ করাতে চাই তাহলে আমার এটাকে 30 আরপিএম বেশি রাখতে হবে। তাহলে এখানে 1500 প্লাস 30, তাহলে 1530। কারণ আমার জেনারেটর হিসেবে রান করাতে চাইলে আমি বলছি যে সিঙ্ক্রোনাস স্পিডের থেকে বেশি স্পিডে রান করাইতে হবে। তাহলে সিঙ্ক্রোনাস স্পিড 1500, মোটর যখন কাজ করছিল তখন 1470 আরপিএম ছিল। এখন আমি এটাকে যদি জেনারেটর হিসেবে কাজ করাতে চাই, এটাকে করব কি 30 আরপিএম বেশি রাখবো, দ্যাট মিন্স 1530 আরপিএম। ওকে, কেন এস এর সূত্র নাই কেন, এস ইজিক্যাল টু কি জানো, পি কস থিটা। না মানে এস, এস মানে কি বলো, মানে আমরা জানি, হ্যাঁ শুনো, পি ইজিক্যাল টু কি রুট ওভার 3 ভিআই কস থিটা, জানো না? তাহলে পি বাই কস থিটা, পি বাই কস থিটা মানে তো এস। এই যে এখানে দেখো পি বাই কস থিটা মানে এস না, তাহলে এখান থেকে কস থিটা এখানে নিয়ে আসছি, আর এখানে ছিল পি, তাহলে পি বাই কস থিটা সমান এস, তাহলে রুট ওভার 3 ভিআই। এগুলা তো
তোমাদের সেই 1-2 সূত্র এগুলা এসি সার্কিটে পড়ছো না এই সূত্র এগুলা, যে পি কত কিউ কত, এগুলা তো অনেক আগের সূত্র। তো বুঝতে পারছো? আচ্ছা তোমরা 3 নাম্বার অ্যাসাইনমেন্ট পাইছো গুগল ক্লাসরুমে? আচ্ছা ওটা সাবমিট করে দিবা, তোমাদের 10 তারিখ ক্লাস ডেট, ওটা সাবমিট করে। আর এখানে তো এটা হলো ইন্ডাকশন জেনারেটর ছিল। হ্যাঁ, তো ইন্ডাকশন জেনারেটরটা আসলে উইন্ড টারবাইনে আমরা ইন্ডাকশন জেনারেটর ইউজ করি, এজন্য আমাদের ইন্ডাকশন জেনারেটরটা পড়া উচিত। তো এখান থেকে ধরো কোশ্চেন আসতে পারে তোমাদের ইন্ডাকশন জেনারেটরে, যে কিভাবে ইন্ডাকশন জেনারেটর মোটরকে আমি ইন্ডাকশন জেনারেটর হিসেবে রান করাইতে পারি, এবং ইন্ডাকশন জেনারেটরের ভোল্টেজ বিল্ড আপ প্রসেস, এটা স্পিড, পাওয়ার ভার্সেস স্পিড ক্যারেক্টারিস্টিক্স, হ্যাঁ, এবং এই ম্যাথটা, এই জিনিসগুলো তোমরা স্লাইড তো দিয়ে দিব আমি। আর তোমার ওই যে চ্যাপম্যানের বইয়ের চ্যাপ্টার 7 এর ইন্ডাকশন মোটরের লাস্টের পার্টটা এটা পড়বা, ঠিক আছে? এখন বলো কোনো কোয়েশ্চেন আছে? হুম, না না না, ওটা অন্য জিনিস, ওটা অন্য জিনিস। এটা ইন্ডাকশন জেনারেটর, এটা হলো তোমার মানে ইন্ডাকশন মোটর থেকে ইন্ডাকশন জেনারেটর আসছে, হ্যাঁ। আর ইন্ডাকশন চুলা যেটা বলতেছো ওটা অন্য জিনিস, মানে কয়েল থাকে, হ্যাঁ, কয়েলের মাধ্যমে তোমার ওটা হিট হয়, তোমার ইন্ডাকশনের মাধ্যমে হিট হয়, বুঝছো, ডিরেক্ট হিটিং হয় না। যেমন কয়েলটা নিচে থাকে, ওই কয়েলের মধ্যে কারেন্ট আসে, তখন কি হয় তোমার ওই কয়েল থেকে তোমার ওই যে উপরে যেই তোমার একটা ওই যেটার উপরে তোমরা তরি তরকারি গরম করো, ওই জিনিসটা হিটেড হয়, এটা ইন্ডাকশনের মাধ্যমে হিটিং হয়, ওই জন্য এটা ইন্ডাকশন চুলা বলে, বুঝছো? হ্যাঁ, না, রোটর অ্যাঙ্গেল এবং স্টেটর অ্যাঙ্গেলের মধ্যে একটা হ্যাঁ, মানে তোমার একটা রোটর অ্যাঙ্গেলটা স্টেটর থেকে একটু পিছনে থাকে আর কি, ল্যাগ করে। রোটর অ্যাঙ্গেল, আচ্ছা ওইখানে যদি তোমার অ্যাঙ্গেলটা না থাকে, আমরা জানি কি মানে টর্কটা ডিপেন্ডস অন দা রোটর এন্ড স্টেটর অ্যাঙ্গেল। হ্যাঁ, যদি তোমার আলফা যদি না থাকে, আলফা যত বেশি হবে তত টর্ক বেশি হবে, না আলফা যদি নাই থাকে, আলফা যদি জিরো হয়ে যায়, টর্ক হবে কোত্থেকে? ঠিক আছে? তো এই জন্য তোমার রোটর এবং স্টেটরের মধ্যে একটা অ্যাঙ্গেল থাকে, এটা তোমরা ইয়েতেও দেখছো, এই যে আমরা যখন ওই সিঙ্ক্রোনাস মোটর পড়ছি বা ইন্ডাকশন মোটর পড়ছি, তখন কি রোটর এবং স্টেটরের মধ্যে একটা অ্যাঙ্গেল থাকে, যেখানে তোমার এটাকে বলা হয় লোড অ্যাঙ্গেল। হুম, লোড অ্যাঙ্গেল, কিন্তু কোনো সময় আমার জিরো হয় না, এটা একটা অ্যাঙ্গেল থাকে, এই অ্যাঙ্গেলটার জন্য আমার কি হয়, টর্কটা ডেভেলপ হয়, বুঝছো? যদি দুইটা একই লাইনে চলে আসে, রোটর এবং স্টেটর যদি একই লাইনে চলে আসে, তাহলে তো তোমার এখানে টর্ক ডেভেলপ হবে না, বুঝতে পারছো? আর কোনো কোশ্চেন? না স্যার। তোমরা তো এই কয়জনই দেখি ক্লাস করো, আর বাকিরা কি করে? এরা কি রেজিস্ট্রেশন করে নাই? এই করছে হয়তো স্যার সকালবেলা অনেকে উঠতে পারে না আর কি। তোমরা তো ক্লাস দিছো, তোমরা এইভাবেই ক্লাস দিছো, এটা তো রুটিন তো তোমরা সেট করছো, আমি তো করি নাই। স্যার আসলে যারা আসে না স্যার, তারা এমনিতে মানে এমনিতেই আসে না স্যার। হাইয়েস্ট স্যার অন্যান্য মানে জি স্যার, হাইয়েস্ট করলেও স্যার 10 জন সর্বোচ্চ মানে রেগুলার ক্লাস করে স্যার। জি স্যার। তোমাদের স্টুডেন্ট কতজন, 22 না 23 জন? আমাদের স্যার 22 জন। 22 জন, 22 জনের মধ্যে 10 জন ক্লাস করে রেগুলার, আর ওরা করে না। সব করছে কি একই অবস্থা? জি স্যার, এইরকমই মোটামুটি। আচ্ছা তো স্যার 10 জন স্যার তো স্যার হাইয়েস্ট স্যার, মানে
হ্যাঁ এর চেয়ে আরো কম হয়, এত বেশি না আমি তো হয় না। দেখতেছি তোমাদের এই যে আমার কোর্সে তো তোমরা মোটামুটি 6-7 জনই থাকো, এর বেশি থাকো না। হ্যাঁ, আচ্ছা যাই হোক, আমি তো রেকর্ড করে দিচ্ছি, এখন যাদের ওদের দিয়ে দিবা, কিন্তু ওদের একটা কথা হলো যে মানে যদি রেজিস্ট্রেশন করে থাকে তাহলে কিন্তু পরীক্ষা দিতে হবে। হ্যাঁ, পরীক্ষা দিতে মানে আমাদের ঈদের আগে তো সিলেবাস শেষ হয়ে যাবে, ঈদের পরে আমরা জাস্ট শুধু ল্যাব গুলা করবো আর কি, 1 মাস করে তারপরে কিন্তু পরীক্ষা হয়ে যাবে। তো তোমাদের যে অ্যাসাইনমেন্ট গুলা দিচ্ছি, অ্যাসাইনমেন্ট গুলা খুব ভালো করে নিজেরা সলভ করবা, একজন আরেকজন থেকে কপি করবা না, কারণ এখান থেকে ফাইনালে কোশ্চেন হবে। ফাইনালে কোশ্চেনটা তোমার ওই অ্যাসাইনমেন্ট থেকেই তোমরা ফুল কমন পাওয়া যাবা। তো আমার এই এনার্জি কনভার্সন 3 তে আমি মানে নরমাল যে তোমাদের 1-2 তে আসলে অনেক কিছু পড়ানো হয়েছে, তো এই 3 তে আসলে এত কিছু পড়ানো হয় না, এখানে শুধু অ্যাপ্লিকেশন টাইপ। তো এখানে তোমাদের মানে সিলেবাসের কন্টেন্টটাও এত বেশি না। অনেক কিছুই তোমরা পড়ে আসছো। হ্যাঁ, এবং অনেক কিছু আছে যেগুলো এখানে পড়ানো হবে না, এগুলো তোমরা পাওয়ার ইলেকট্রনিক্স এ পড়বা। এই জন্য আমি অনেক কিছু স্কিপ করি। যেমন তোমাদের এখানে এসি টু ডিসি কনভার্সন আছে, এটা তোমরা পাওয়ার ইলেকট্রনিক্স এ করতেছো না? কনভার্টার সার্কিট, ইনভার্টার সার্কিট, এসি টু ডিসি টু এসি কনভার্সন, তো এইগুলো এখানে করানো হবে না। তো আবার আসলে খুব বেশি আর ক্লাস লাগবে না, যে কয়েকটা আছে তোমাদের নেক্সট মান্থের মধ্যে আমি শেষ করে ফেলবো সিলেবাস। তারপরে যদি তোমাদের ইউনিভার্সিটি খোলার পরে যদি তোমাদের এক্সট্রা ক্লাস লাগে, রিভাইস ক্লাস লাগে, ওইগুলা নিব আমরা। হুম, তো আমি 3টা অ্যাসাইনমেন্ট দিচ্ছি, আরো ধরো যেগুলো পড়ানো হবে আমি আস্তে আস্তে আরো অ্যাসাইনমেন্ট দিব। তো যদি তোমাদের ক্লাস টেস্ট না হয়, তো এই অ্যাসাইনমেন্টের উপরেই কিন্তু তোমাদের 30% মার্কিং হয়ে যাবে। তো যারা যারা রেগুলারলি অ্যাসাইনমেন্ট সাবমিট করবা তারা ওই 30% মার্ক পাবা। আর যারা সাবমিট করবা না, ওদিন থেকে যতদিন পরে সাবমিট করবা আস্তে আস্তে কমতে থাকবে, কপি করবা আস্তে আস্তে কমতে থাকবে। তো তোমাদের ওই হ্যাঁ বলো। কোন কোশ্চেনটা কোনটা? আচ্ছা, হাউ হিস্টেরিসিস মোটর ডেভেলপ স্কোর, এটা মানে হলো তোমার হিস্টেরিসিস মোটরের যে তোমার অপারেটিং প্রিন্সিপালটা আছে, ওই অপারেটিং প্রিন্সিপালটা, ওই যে কিভাবে তোমার টর্কটা ডেভেলপ হয়, বুঝছো? যে ওখানে শুরুতে আমার এখানে 2টা টর্ক থাকে, তারপর আমাদের এডি কারেন্ট টর্কটা ভেনিশ হয়ে যায়, শুধু হিস্টেরিসিস টর্ক থাকে। তো এটা কিভাবে হয় এটা দেখবা, যে তোমাদের একটা তোমার নোট দিছি, ওই নোটের মধ্যে দেখবা অপারেটিং প্রিন্সিপাল আছে হিস্টেরিসিস মোটরের, ওইখান থেকে দিবা। আর ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস হলো ম্যাথমেটিক্যালের জন্য আরেকটা অ্যানালাইসিস আছে, যে হিস্টেরিসিস টর্ক এবং এডি কারেন্ট টর্ক, মানে ওটার একটা ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস আছে, ওটা দেখবা। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা ইয়ে করো, ওই অ্যাসাইনমেন্ট গুলা 2 নাম্বারটা তো অনেকেই দেও নাই, আর 3 নাম্বারটা সময় মতো সাবমিট করে দিও 10 তারিখের মধ্যে আর কি। 10 তারিখ আমি টাইম দিছি, ওটার মধ্যে সাবমিট করে ফেলো। ঠিক আছে? আর যদি তোমার কোনো কোয়েশ্চেন থাকে অ্যাসাইনমেন্ট ব্যাপারে আমার মেসেঞ্জারে নক করবা, আমি ওখানে ইয়ে করব। হ্যাঁ, কিন্তু কপি করবে না, একজন একজনেরটা কপি করবে না, কপি করলে কিন্তু দুজনের মার্ক কাটা যাবে। ঠিক আছে? আচ্ছা আমরা শেষ করি তাহলে এখানে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।